পৃষ্ঠা 241। প্রশ্ন 24। জ্ঞানগত উপাদান কি? উত্তর: জ্ঞানগত উপাদান কামনার জ্ঞানগত উপাদানের পরিপ্রেক্ষিতে উল্লেখ করা যায় যে আমাদের প্রত্যেকটি কামনার মধ্যে এক প্রকার অভাববোধের সচেতনতা যুক্ত থাকে। এরূপ অভাববোধ কোনো ব্যক্তির নিজেরও হতে পারে, আবার তা অন্য কারোরও হতে পারে। যাই হোক না কেন, অভাববোধের সঙ্গে আবার যুক্ত থাকে অভাববোধের দূরীকরণের ধারণা এবং তার পরিতৃপ্তি বোধও। কামনার জ্ঞানগত উপাদানকে তাই এভাবেই উল্লেখ করা যায় যে 1. অভাবের চেতনা, 2. অভাব পূরণে কাম্য বস্তুর ধারণা, 3. কাম্য বস্তু লাভের উপায় এবং 4. পরিতৃপ্তির প্রত্যাশা। পরিতৃপ্তির প্রত্যাশাটি যতই বেড়ে যায় ততই কামনার তীব্রতাও বেড়ে যায়। এই সমস্ত উপাদানগুলি একসঙ্গে মিলিত হয়ে কামনাকে সূচিত করে, যা আবার সুখ দুঃখের ধারণাকে নির্দেশ করে। প্রশ্ন 25। অনুভূতি বা আবেগগত উপাদান কি? উত্তর: অনুভূতি বা আবেগগত উপাদান প্রত্যেকটি কামনা বা আকাঙ্ক্ষা যার সঙ্গে যুক্ত থাকে এক প্রকার অনুভূতি বা আবেগ। এই অনুভূতি বা আবেগকেই বলা হয় কামনার অনুভূতি বা আবেগমূলক উপাদান। কামনার অনুভূতি যেহেতু অভাববোধ থেকে নিঃসৃত, সেহেতু এই উপাদানটি সাধারণভাবে অপ্রীতিকর রূপেই গণ্য। অবশ্য একথা ঠিক যে এই অপ্রীতিকর অনুভূতি থেকেই ভবিষ্যতে প্রীতিপূর্ণ অনুভূতি লাভ করা যায় বলেই মানুষ এ থেকে কর্মপ্রেরণা লাভ করে। কারণ কাম্য বস্তুটি লাভ করা গেলে তার অভাবটি যেমন দূর হয়, তেমনি আবার তার প্রাপ্তিতে তৃপ্তি লাভও হয়। এমনি এক সুখ অনুভূতির সৃষ্টি হয় কর্মকর্তার মনে। সুতরাং বলা যায় যে কামনার ক্ষেত্রে যে এক প্রকার আবেগমূলক উপাদান বর্তমান, তা অস্বীকার করা যায় না। প্রশ্ন 26। কর্ম প্রবণতাগত উপাদান কি? উত্তর: কর্ম প্রবণতাগত উপাদান কামনা বা আকাঙ্ক্ষার বিশ্লেষণে দেখা যায় যে তা প্রথমে এক প্রকার অভাববোধের বিষয়কে সূচিত করে, এরপরই তা কিন্তু আবার কাম্য বস্তু লাভের বোধ এবং উপায়কেও নির্দেশ করে। এখানেই কিন্তু তার পরিসমাপ্তি ঘটে না, কারণ তা আমাদেরকে কর্মেও প্রবৃত্ত করে। কারণ কর্ম না করলে কখনোই কাম্য বস্তুটিকে পাওয়া সম্ভব নয়। কামনা তাই কাম্য বস্তু লাভের জন্য মানুষকে কর্ম প্রবৃত্তির পথে চালিত করে এবং কর্মের মাধ্যমেই তাকে লাভ করার চেষ্টা করে। এই কর্মের পথটি যে সবসময় সহজভাবে উপস্থিত হবে এমনটি নাও হতে পারে, কারণ সেক্ষেত্রে নানা রকম প্রতিকূলতার মধ্যে ব্যক্তিকে পড়তে হয়। এই সমস্ত প্রতিকূলতাগুলি পদে পদে আমাদের কর্মপ্রবৃত্তিকে বাধা দেয়। অর্থাৎ বলা যায় যে আমরা খুব সহজেই আমাদের কাম্য বস্তুগুলিকে কখনোই লাভ করতে পারি না। বহু প্রতিকূলতার বাধা পেরিয়েই আমরা আমাদের কাম্য বস্তুটিকে লাভ করতে সমর্থ হই। সুতরাং উল্লেখ করা যায় যে কর্মের প্রকৃতি যাই হোক না কেন, আমাদের কামনার কর্ম প্রবণতাগত উপাদানই হল কাম্য বস্তু লাভের সহায়ক। প্রশ্ন 27। নীতিতত্ত্বে কামনার উপাদানগুলি কি পারস্পরিকভাবে বিচ্ছিন্ন? উত্তর: কামনার উপাদান হল 3টি। 1. জ্ঞানগত, 2. অনুভূতিগত এবং 3. কর্মপ্রবণতাগত। কামনার এই ত্রিবিধ উপাদানের মধ্যে কর্মপ্রবণতাগত উপাদানটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে নীতিবিজ্ঞানীরা মনে করেন।
কারণ কামনার এরূপ উপাদানই কামনার বাস্তবসম্মত তৃপ্তি দিতে সক্ষম। এরূপ উপাদানটি আমাদের কামনাকে সরাসরিভাবে ঐচ্ছিক ক্রিয়ার সঙ্গে যুক্ত করে। তা সত্ত্বেও বলা যায় যে কামনার এই তিনটি উপাদানের মধ্যে কোনো একটি বিশেষ উপাদানের ওপর গুরুত্ব না দেওয়াই শ্রেয়তর, কারণ কামনার এই সমস্ত উপাদানগুলি যৌথভাবে ক্রিয়া করে। একটি উপাদান তাই আরেকটি উপাদানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, একটি থেকে আরেকটি তাই অনিবার্যভাবে নিঃসৃত। একটি উপাদানকে আরেকটি থেকে পৃথক করা উচিত নয়। সুতরাং সিদ্ধান্ত করা যায় যে কামনার কোনো উপাদানের ওপর বিশেষ গুরুত্ব না দিয়ে, একটিকে আরেকটি থেকে বিচ্ছিন্ন না করে, এই তিনটি উপাদানের উপরই সামগ্রিকভাবে গুরুত্ব দেওয়া উচিত। এরূপ প্রচেষ্টাতেই কামনার পরিপূর্ণ স্বরূপটি আমাদের কাছে উন্মোচিত হয়। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। টাইপ 1। 1. নীতিবিজ্ঞান কাকে বলে? নীতিবিজ্ঞান হলো এমনই এক ধরনের বিজ্ঞান যা সামাজিক মানুষের আচার আচরণের নৈতিকতা নিয়ে আলোচনা করে। নীতিবিজ্ঞানকে তাই নৈতিকতা সম্পর্কিত বিজ্ঞান রূপে উল্লেখ করা হয়। নীতিবিজ্ঞানে নৈতিকতার নিরিখে সামাজিক মানুষের ক্রিয়ার ভালো মন্দ, ন্যায় অন্যায় বিচার করা হয়। 2. নীতিবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান? নীতিবিজ্ঞান হলো একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, বস্তুনিষ্ঠ বিজ্ঞান নয়। কারণ নীতিবিজ্ঞানে মানুষের আচরণকে ঘটনাক্রমিকভাবে ব্যাখ্যা না করে মানুষের আচরণ কেমন হওয়া উচিত তা নিয়েই আলোচনা করা হয়। এরূপ ঔচিত্যের ক্ষেত্রে নীতিবিজ্ঞান ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত প্রভৃতি মাপকাঠিগুলিকে উল্লেখ করে বলেই নীতিবিজ্ঞানকে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান রূপে গণ্য করা হয়। 3. নীতিবিজ্ঞানকে কেন নীতি দর্শন বলা হয়? নীতিবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হল এথিক্স, যা ইথোস শব্দ থেকে উদ্ভূত। অপরদিকে নীতি দর্শনের ইংরেজি প্রতিশব্দ হল মরাল ফিলোসফি। যা থেকে নিঃসৃত হয়েছে মরাল শব্দটি এবং এটি ল্যাটিন মোরেস থেকে উদ্ভূত। এই ইথোস এবং মোরেস শব্দ দুটি মানুষের আচার আচরণ, অভ্যাস ও রীতিনীতি প্রভৃতিকে নির্দেশ করে বলেই নীতিবিজ্ঞানকে নীতি দর্শন রূপেও গণ্য করা হয়। পৃষ্ঠা 242। প্রশ্ন 4। নীতিবিজ্ঞানের স্বীকৃত মাপকাঠিগুলি কী? নীতিবিজ্ঞান হলো সামাজিক মানুষের আচরণের নৈতিকতা সম্পর্কিত আলোচনা। মানুষের আচরণের নৈতিকতাকে নির্দেশ করার জন্য নীতিবিজ্ঞানে বিভিন্ন রকম নৈতিক মাপকাঠির উল্লেখ করা হয়েছে। এই সমস্ত নৈতিক মাপকাঠিগুলি হল ভালো মন্দ, ন্যায় অন্যায়, যথার্থ অযথার্থ, উচিত অনুচিত অথবা এই জাতীয় আরও কিছু মাপকাঠি। 5. উইলিয়াম লিলি কীভাবে নীতিবিজ্ঞানকে সংজ্ঞায়িত করেছেন? বিভিন্ন নীতিবিজ্ঞানী বিভিন্নভাবে নীতিবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। এদের মধ্যে সর্বোত্তম সংজ্ঞারূপে উল্লেখ করা যায় আধুনিক নীতিবিজ্ঞানী উইলিয়াম লিলির সংজ্ঞা। লিলির মতে নীতিবিজ্ঞান হলো একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান যা সমাজে বসবাসকারী মানুষের আচরণকে ভালো অথবা মন্দ, ন্যায় অথবা অন্যায় অথবা এই জাতীয় কিছু মানদণ্ডের নিরিখে বিচার করে। 6. বস্তুনিষ্ঠ ও আদর্শনিষ্ঠ বিজ্ঞানের পার্থক্য কী? বস্তুনিষ্ঠ বিজ্ঞান কোনো বস্তু বা ঘটনাকে ঠিক সেইভাবেই আনুপূর্বিক ব্যাখ্যা করে যেভাবে বস্তু বা ঘটনাটি ঘটে।
এক্ষেত্রে ঔচিত্যের কোনো স্থানই নেই। এরূপ বস্তুনিষ্ঠ বিজ্ঞানের পর্যায়ভুক্ত হল পদার্থবিদ্যা, মনোবিদ্যা প্রভৃতি। অপরদিকে আদর্শনিষ্ঠ বিজ্ঞানে কোনো ঘটনাকে যথাযথভাবে ব্যাখ্যা না করে তার ঔচিত্যের দিকটিকে ব্যাখ্যা করা হয়, অর্থাৎ কোনো বস্তু বা ঘটনা কেমন হওয়া উচিত তার ব্যাখ্যা দেওয়া হয় বস্তুনিষ্ঠ বিজ্ঞানে। এই ধরনের বিজ্ঞানের পর্যায়ভুক্ত হল নীতিবিদ্যা, যুক্তিবিদ্যা ইত্যাদি। প্রশ্ন ৭। সমাজ বহির্ভূত কোনো ব্যক্তির নৈতিকতা কি নীতিবিজ্ঞানের বিচার্য? সমাজ বহির্ভূত কোনো ব্যক্তির নৈতিকতা কখনোই নীতিবিজ্ঞানের বিচার্য বিষয় নয়, কারণ নৈতিকতার বিষয়টি প্রতিফলিত হয় সমাজবদ্ধ মানুষের মধ্যেই, অর্থাৎ সমাজবদ্ধ মানুষের মধ্যেই নৈতিক ক্রিয়ার ফলাফল লক্ষ্য করা যায়। সমাজ বহির্ভূত মানুষের নৈতিকতা তাই একেবারেই অর্থহীন। সে কারণেই নীতিবিজ্ঞান সমাজ বহির্ভূত কোনো মানুষের নৈতিকতা নিয়ে আলোচনা করে না। ফলে রবিনসন ক্রুসো অথবা আলেকজান্ডার সেলক্রিকদের ক্রিয়াকর্মের কোনো নৈতিক বিচার সম্ভব নয়। প্রশ্ন ৮। সমাজ বহির্ভূত মানুষকে পশু অথবা দেবতা কে বলেছেন এবং কেন বলেছেন? সমাজ বহির্ভূত মানুষকে পশু অথবা দেবতা বলেছেন প্রখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। কারণ পশুদের ক্রিয়াকর্মের নৈতিক বিচার যেমন সম্ভব নয়, তেমনি আবার দেবতাদের ক্রিয়াকর্মের নৈতিক বিচার সম্ভব নয়। শুধুমাত্র সমাজবদ্ধ মানুষের ক্রিয়াকর্মেরই নৈতিক বিচার সম্ভব। সমাজ বহির্ভূত ব্যক্তি যা মানুষকে তাই অ্যারিস্টটল পশু অথবা দেবতাদের সমতুল্য রূপে উল্লেখ করেছেন। প্রশ্ন ৯। নৈতিকতার বিষয়টিকে এক প্রকার সামাজিক উদ্যোগ ব্র্যাকেটে সোশ্যাল এন্টারপ্রাইজ বলেছেন কে এবং কেন? নৈতিকতার বিষয়টিকে এক প্রকার সামাজিক উদ্যোগ বলেছেন নীতিবিজ্ঞানী ফ্র্যাঙ্কেনা। কারণ তিনি মনে করেন যে নৈতিকতার বিষয়টি শুধুমাত্র সামাজিক মানুষের মধ্যেই সম্পাদিত এবং প্রতিফলিত হতে পারে। এর ফলে সমাজের মধ্যে কিছু মঙ্গলের সূচনা করা হয় এবং সামাজিক মানুষ নৈতিকতা সম্পন্ন রূপে গণ্য হয়। সে কারণেই নৈতিকতার বিষয়টিকে এক প্রকার সামাজিক উদ্যোগ রূপে গণ্য করা হয়। প্রশ্ন ১০। নীতিবিজ্ঞান সম্পর্কিত ম্যাকেনজির সংজ্ঞাটি কী? অধ্যাপক ম্যাকেনজি তার ম্যানুয়াল অফ এথিক্স গ্রন্থে নীতিবিজ্ঞানের সংজ্ঞাটিকে যেভাবে উপস্থাপিত করেছেন তা হল নীতিবিজ্ঞান মানুষের আচরণের ভালো অথবা মঙ্গল সম্পর্কীয় আলোচনা। অর্থাৎ বলা যায় যে নীতিবিজ্ঞানের কাজ হল মানুষের আচরণ নিয়ে আলোচনা করা এবং সেগুলিকে ভালো মন্দের অথবা মঙ্গল অমঙ্গলের নিরিখে বিচার করা। নাম্বার 11। এথিক্স শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? নীতিবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো এথিক্স। এই এথিক্স শব্দটি আবার গ্রিক এথিকা শব্দটি থেকে এসেছে। এথিকা শব্দটির মূল শব্দ হলো ইথোস, যার অর্থ হলো অভ্যাস, রীতিনীতি, আচার আচরণ ইত্যাদি। সুতরাং শব্দতাত্ত্বিক বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে উল্লেখ করা যায় যে এথিক্স বা নীতিবিজ্ঞান হলো সামাজিক মানুষের অভ্যাস, রীতিনীতি অথবা আচার আচরণ সম্পর্কিত বৈজ্ঞানিক আলোচনা। নাম্বার 12। সক্রেটিসকে কারারুদ্ধ করা হয়েছিল কেন? সক্রেটিস হলেন প্রাচীন গ্রিসের একজন নামকরা দার্শনিক ও চিন্তাবিদ। তিনি ছিলেন তৎকালীন সমাজের শিক্ষক স্বরূপ। সে কারণেই তিনি গ্রিসের যুবকদের বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করতেন। রাষ্ট্র সরকারের দায়িত্ব কর্তব্য কী সে সম্পর্কে তিনি তার ছাত্রদের শিক্ষা দিতেন এবং কিভাবে একটি আদর্শমূলক নৈতিক সমাজ ব্যবস্থা গঠন করা যায় সে সম্পর্কে অভিমত ব্যক্ত করতেন। সে কারণেই তৎকালীন গ্রিসের সরকার ও প্রশাসন সক্রেটিসকে রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক বলে মনে করেছিল এবং তা থেকে রেহাই পাওয়ার জন্য তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছিল।
13। সুযোগ থাকা সত্ত্বেও সক্রেটিস কারাগার থেকে পলায়ন করেননি কেন? সক্রেটিস ছিলেন একজন নীতিনিষ্ঠ সৎ চরিত্রের ব্যক্তি। তিনি একজন সৎ নাগরিক হিসেবে যাবতীয় নাগরিক কর্ম সম্পাদনা করতেন। তিনি রাষ্ট্র বা সরকারের অধ্যাদেশকে পিতা মাতা এবং শিক্ষকের ন্যায় মনে করতেন। তিনি যদি কারাগার থেকে পালিয়ে যেতেন তাহলে পিতামাতা এবং শিক্ষক স্বরূপ রাষ্ট্রীয় অধ্যাদেশকে অবমাননা করা হতো এবং নিজের সেক্ষেত্রে কালিমা লিপ্ত হতো। সে কারণেই তিনি সুযোগ থাকা সত্ত্বেও কারাগার থেকে পালিয়ে যাননি। নাম্বার 14। নৈতিক চিন্তার দৃষ্টান্ত বলতে কী বোঝানো হয়েছে? নৈতিক চিন্তার দৃষ্টান্ত বলতে সক্রেটিস কারাগার থেকে না পালানোর দৃষ্টান্তটিকে বোঝানো হয়েছে, কারণ এরূপ দৃষ্টান্তের মাধ্যমেই আপামর জনসাধারণের মনে নৈতিকতার বীজটি গ্রথিত হয়েছে এবং জনগণ নৈতিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়েছে। এরূপ দৃষ্টান্তের মাধ্যমেই জনগণ অনুভব করতে সমর্থ হয়েছে যে যা নৈতিকতা সম্পন্ন তা অবশ্যই গ্রহণীয় এবং যা নৈতিকতা সম্পন্ন নয় তা অবশ্যই বর্জনীয়। এরূপ দৃষ্টান্তটি তাই নৈতিকতার একটি শিক্ষণীয় বিষয়রূপে গণ্য। 15। নৈতিক চিন্তার দৃষ্টান্তগুলি কোন গ্রন্থে উল্লেখ করা হয়েছে? নৈতিক চিন্তার দৃষ্টান্তগুলি প্লেটোর ক্রিটো নামক গ্রন্থে উল্লেখ করা হয়েছে, কারণ সক্রেটিসের একটি একনিষ্ঠ ছাত্র হিসেবে প্লেটো সক্রেটিসের নৈতিকতাবোধের সুউচ্চ ধারণাটিকে সকলের মধ্যে প্রকাশ করতে চেয়েছেন এবং নৈতিকতার আদর্শমূলক ধারণাটিকে শিক্ষণীয় রূপে গণ্য করতে চেয়েছেন। পৃষ্ঠা 243। প্রশ্ন 16। মানুষের অস্তিত্ব কয় প্রকার ও কী কী? মানুষের অস্তিত্ব মূলত দুই প্রকারের: বাস্তবসম্মত জৈবিক অস্তিত্ব এবং আদর্শগত নৈতিক অস্তিত্ব। বাস্তবসম্মত জৈবিক অস্তিত্বের পরিপ্রেক্ষিতে উল্লেখ করা যায় যে মানুষ একটি জীব এবং তার বাস্তবসম্মত অস্তিত্ব আছে। এরূপ অস্তিত্ব মানুষের খেয়ে পড়ে বেঁচে থাকাকেই বোঝায়। কিন্তু আদর্শগত নৈতিক অস্তিত্বের পরিপ্রেক্ষিতে বলা যায় যে মানুষ শুধুমাত্র একটি জীব সত্তাই নয়, তার মধ্যে রয়েছে এক আদর্শগত নৈতিক সত্তা যা মানুষকে মহান ও অমর করে তোলে। 17। বাস্তব অবধারণ বলতে কী বোঝায়? মানুষ তার বাস্তব জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে যে সমস্ত অবধারণ গঠন করে সেগুলিকেই বলা হয় বাস্তব অবধারণ। এই ধরনের অবধারণগুলিকে সত্য অথবা মিথ্যা রূপে উল্লেখ করা যায়। বাস্তব জীবনের সঙ্গে সঙ্গতি থাকলে অবধারণগুলি সত্য হয়, আর বাস্তব জীবনের সঙ্গে অসঙ্গতি থাকলে সেগুলি মিথ্যা রূপে গ্রাহ্য হয়। 18। মূল্যগত অবধারণ কী? মূল্যগত অবধারণ বলতে বোঝায় সেই ধরনের অবধারণ যেগুলি মানুষের নৈতিক বোধ থেকে নিঃসৃত। এই ধরনের বচন বা অবধারণগুলিকে ভালো মন্দ, ন্যায় অন্যায় মূল্যে বা নিরিখে বিচার করা হয় বলে এগুলিকে মূল্যগত অবধারণ বলা হয়। এই ধরনের বচনগুলিকে তাই সত্য অথবা মিথ্যা রূপে গণ্য না করে উচিত অথবা অনুচিত রূপে গণ্য করা হয়। প্রশ্ন 19। বাস্তবসম্মত অবধারণ ও নৈতিক অবধারণের মধ্যে পার্থক্য কী? বাস্তবসম্মত অবধারণগুলিকে আমরা বাস্তবতার দৃষ্টিকোণ থেকে বিচার করি, কিন্তু নৈতিক অবধারণগুলিকে আমরা নৈতিকতার দিক থেকে বিচার করি। বাস্তবসম্মত অবধারণগুলিকে আমরা সত্য অথবা মিথ্যা রূপে গণ্য করি, কিন্তু নৈতিক অবধারণগুলিকে আমরা উচিত বা অনুচিত রূপে উল্লেখ করি।
বাস্তবসম্মত অবধারণগুলি স্থান, কাল ও পাত্রভেদে পরিবর্তিত হতে পারে, কিন্তু নৈতিক অবধারণগুলি স্থান, কাল ও পাত্রভেদে পরিবর্তিত নয়। প্রশ্ন 20। A Manual of Ethics and An Introduction of Ethics গ্রন্থ দুইটি রচয়িতা কে? উত্তর, A Manual of Ethics গ্রন্থটি রচয়িতা হলেন অধ্যাপক ম্যাকেনজি এবং An Introduction of Ethics গ্রন্থটি রচয়িতা হলেন উইলিয়াম লিলি। নাম্বার 21। নীতিবিজ্ঞানের স্বরূপ বা প্রকৃতি কি? নীতিবিজ্ঞানের স্বরূপ বা প্রকৃতিকে নিম্নের বচনগুলির মাধ্যমে উল্লেখ করা যায়। 1. নীতিবিজ্ঞান এক প্রকার বিজ্ঞান। 2. নীতিবিজ্ঞান এক প্রকার আদর্শনিষ্ঠ বিজ্ঞান। 3. নীতিবিজ্ঞান মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞান। 4. নীতিবিজ্ঞান সামাজিক মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞান। 5. নীতিবিজ্ঞান কতকগুলি নৈতিক আদর্শের বিজ্ঞান। 6. নীতিবিজ্ঞান কতকগুলি নৈতিক মানদণ্ডের বিজ্ঞান। প্রশ্ন 22। নৈতিকতার স্বরূপ বা প্রকৃতি কি? নৈতিকতার স্বরূপ বা প্রকৃতিকে নিম্নের অবধারণগুলির মাধ্যমে উল্লেখ করা যায়। 1. নৈতিকতার স্বরূপ বা প্রকৃতিতে সঞ্চরণশীলতা। 2. নৈতিকতার স্বরূপে সর্বজনীনতা। 3. নৈতিকতার স্বরূপে চরম ও পরম মূল্য। 4. নৈতিকতার স্বরূপে বুদ্ধিসঞ্জাত ব্যক্তি। 5. নৈতিকতার স্বরূপে বিবেকের নির্দেশ বা অনুশাসন। প্রশ্ন 23। নীতিবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি? নীতিবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি হল: 1. আলোচ্য বিষয়রূপে সামাজিক মানুষের আচরণ। 2. আলোচ্য বিষয় নৈতিকতার বিভিন্ন দিক বা রূপ। 3. আলোচ্য বিষয় বিভিন্ন রকম নৈতিক প্রত্যয়সমূহ। 4. আলোচ্য বিষয়সূচিতে বিভিন্ন রকম নৈতিক মাপকাঠি। 5. আলোচ্য বিষয়সূচিতে নৈতিক বাধ্যবাধকতা। 6. আলোচ্য বিষয়ে বিভিন্ন প্রকার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। 7. আলোচ্য বিষয়সূচিতে বিভিন্ন প্রকার পূর্ব স্বীকৃতি। 8. আলোচ্য বিষয়সূচিতে অপরাপর বিজ্ঞান বা শাস্ত্রসমূহ। 24। প্রশ্ন: নৈতিক বিচার বলতে কি বোঝায়? উত্তর: নৈতিক বিচার বলতে বোঝায় কোনো কর্মের নৈতিক বিচার, অর্থাৎ কোনো কর্ম ন্যায় বা অন্যায় অথবা ভালো বা মন্দ এই ধরনের বিচারকেই বলা হয় নৈতিক বিচার। নৈতিক বিচারের ক্ষেত্রে তাই নৈতিকতা সম্পর্কিত আলোচনাটিকে উপস্থাপিত করা হয়। 25। নৈতিক বিচারের বিষয়বস্তু কি? নৈতিক বিচারের বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে নীতিবিজ্ঞানীদের মধ্যে মতভেদ দেখা যায়। সুখবাদীরা কর্মের ফলাফলকেই নৈতিক বিচারের বিষয়বস্তুরূপে উল্লেখ করেছেন। বুদ্ধিবাদী ও সংজ্ঞাবাদীরা দাবি করেন যে উদ্দেশ্যই হল নৈতিক বিচারের বিষয়বস্তু। আবার বুদ্ধিবাদীদের অনেকেই অভিপ্রায়কে নৈতিক বিচারের অন্তর্ভুক্ত করেছেন। ম্যাকেনজি প্রমুখ নীতিবিদরা আবার চরিত্রকেই নৈতিক বিচারের বিষয় বলেছেন। যাই হোক না কেন, আধুনিক নীতিতাত্ত্বিকরা মনে করেন যে এই সমস্ত বিষয়গুলি অভিপ্রায় অন্তর্ভুক্ত বলে অভিপ্রায়কেই নৈতিক বিচারের বিষয়বস্তুরূপে গণ্য করা উচিত। প্রশ্ন 26। ঐচ্ছিক ক্রিয়া স্তরগুলির মধ্যে কোন স্তরটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
ঐচ্ছিক শব্দটির অর্থ হলো ইচ্ছাসম্মত। মানুষের ইচ্ছার বিষয়টি অবশ্যই একটি মানসিক ব্যাপার। সুতরাং বলা যায় যে মানসিক ঐচ্ছিক ক্রিয়ার যে তিনটি স্তর, যথা মানসিক স্তর, দৈহিক স্তর এবং পরিণাম স্তর দেখা যায়, তাদের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো মানসিক স্তর, কারণ এরূপ স্তরেই মানুষের ঐচ্ছিক ক্রিয়ার বিষয়টি উঠে আসে। প্রশ্ন 27, উদ্দেশ্য কাকে বলে? উদ্দেশ্য বলতে আমরা সাধারণত সেই মানসিক অবস্থাকেই বুঝিয়ে থাকি যা আমাদেরকে কোনো কর্ম করতে প্রবৃত্ত করে। অধ্যাপক ম্যাকেঞ্জি তাই তার আ ম্যানুয়াল অফ এথিক্স গ্রন্থে বলেছেন, উদ্দেশ্য হলো সেই অনুভূতি যা আমাদেরকে কর্মে প্রেরণা দেয়, অথবা বলা যায় যে লক্ষ্য নির্দিষ্টভাবে আমাদেরকে কর্মে প্রবৃত্ত করে, তাই হলো উদ্দেশ্য। অত্যন্ত সহজভাবে বলা যায় যে কাম্য বস্তু লাভের আকাঙ্ক্ষাকেই বলা হয় উদ্দেশ্য। প্রশ্ন 28, অভিপ্রায় কি? অভিপ্রায় হলো উদ্দেশ্য অপেক্ষা ব্যাপকতর কিছু বিষয়। অর্থাৎ বলা যায় যে কোনো কর্মের উদ্দেশ্য, মোটিভ, সেই উদ্দেশ্য লাভের উপায়, মিনস, এবং তার পারিপার্শ্বিক ফলাফল, কনসিকুয়েন্সেস, এর সম্মিলিত রূপকেই বলা হয় অভিপ্রায়। অভিপ্রায় বিষয়টিকে তাই এভাবেই প্রকাশ করা যায় যে উদ্দেশ্য প্লাস উপায় প্লাস ফলাফল ইজ ইকুয়াল টু অভিপ্রায়। পৃষ্ঠা 244, প্রশ্ন 29, অভিপ্রায়ের বিভিন্ন রূপ কী? নীতিতাত্ত্বিকতা অভিপ্রায় বিভিন্ন রূপের উল্লেখ করে। নীতিতাত্ত্বিকরা অভিপ্রায় বিভিন্ন রূপের উল্লেখ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে অভিপ্রায়কে প্রত্যক্ষ ও পরোক্ষ, নিকটবর্তী ও দূরবর্তী, বাহ্য ও আন্তর, সচেতন ও অচেতন এবং আকারগত, বস্তুগত প্রভৃতি রূপে উল্লেখ করা হয়েছে। 30, নৈতিক বিচারের ক্ষেত্রে ফলাফলের কথা কারা বলেন? নৈতিক বিচারের ক্ষেত্রে ফলাফলের কথা বলেন সুখবাদী ও বিচারবাদী। সুখবাদী হিসেবে মিল এবং বেনথাম কৃতকর্মের ফলের ওপর গুরুত্ব দিয়ে বলেন যে যে কর্ম দুঃখের পরিবর্তে পরিণামে সুখ আনয়ন করে সেই কর্মই হলো নৈতিক কর্ম। অপরদিকে সুখের পরিবর্তে যা দুঃখ আনয়ন করে তাই হলো অনৈতিক কর্ম। বিচারবাদী কান্ট নৈতিক কর্মের ক্ষেত্রে ফলাফলের ওপর গুরুত্ব দিয়ে বলেন সব ভালো তার শেষ ভালো যার, ব্র্যাকেটে অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। 31, নৈতিক বিচারের ক্ষেত্রে ফলাফলবাদের অসুবিধা কী? নৈতিক বিচারের ক্ষেত্রে ফলাফলবাদের অসুবিধা হলো এরূপ মতবাদটি শুধুমাত্র সেই সমস্ত কর্মের ক্ষেত্রেই প্রযোজ্য যেখানে কর্মের সঙ্গে ফলাফলের কোনো অসঙ্গতি নেই, কিন্তু যে কর্মের সঙ্গে ফলাফলের অসঙ্গতি থাকে সেই সমস্ত ক্ষেত্রে এরূপ মতবাদটি অচল হয়ে পড়ে। সুতরাং এরূপ মতবাদটি কখনোই একটি সঠিক মতবাদ বলা যায় না। 32, নৈতিক বিচারের বিষয়বস্তুতে উদ্দেশ্যের কথা কারা বলেছেন? নৈতিক বিচারের বিষয়বস্তুতে উদ্দেশ্যের কথা বলেছেন বুদ্ধিবাদী
সংজ্ঞাবাদী দার্শনিকগণ। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখ করা যায় বাটলার এবং মার্টিনিউ প্রমুখের নাম। তারা বলেন, কোনো কর্মের উদ্দেশ্য ভালো হলে কর্মটি নৈতিক রূপে গণ্য হয়, আর কর্মের উদ্দেশ্যটি মন্দ হলে তা অনৈতিক রূপে গ্রাহ্য হয়। প্রশ্ন 33। নৈতিক বিচারের বিষয়বস্তুতে উদ্দেশ্যের প্রতিবন্ধকতা কী? নৈতিক বিচারের বিষয়বস্তুতে উদ্দেশ্যের প্রতিবন্ধকতা হল এক্ষেত্রে সৎ উদ্দেশ্য অসৎ উপায়কে পরিশুদ্ধ করে। এর ফলে ন্যায় অন্যায় সীমারেখা লুপ্ত হয়ে পড়ে। স্বাভাবিকভাবে তাই বলা যায় যে এরূপ প্রচেষ্টায় নৈতিক ও অনৈতিক কর্ম একাকার হয়ে পড়ে। 34। নৈতিক বিচারের বিষয়বস্তুতে চরিত্রের কথা কে বলেছেন? নৈতিক বিচারের বিষয়বস্তুতে চরিত্রের কথা বলেছেন অধ্যাপক ম্যাকেনজি, কারণ তিনি মনে করেন যে অভিপ্রায়ের সঙ্গে ব্যক্তির চরিত্রের এক প্রকার অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। সৎ চরিত্রের ব্যক্তির অভিপ্রায় সবসময়ই সৎ হয়, আবার অসৎ চরিত্রের ব্যক্তির অভিপ্রায় সবসময়ই অসৎ হয়। 35। শেষ ভালো যার সব ভালো তার, কারা বলেন এবং কেন বলেন? এ কথা সুখবাদী মিল ও বেনথাম বলেছেন, কারণ তারা কর্মফলকেই নৈতিক বিচারের বিষয়বস্তুরূপে উল্লেখ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে বলা যায় যে দুঃখের তুলনায় সুখের পরিমাণ যদি পরিণামে বেশি হয়, তবেই তো নৈতিকতা সম্পূর্ণরূপে গণ্য হয়। প্রশ্ন 36। নৈতিক বিচারের কর্তারূপে বিবেকের কথা কারা বলেন? নৈতিক বিচারের কর্তারূপে বিবেকের কথা বলেছেন সংজ্ঞাবাদী বাটলার এবং বিচারবাদী কান্ট। বাটলার বলেন, বিবেকই নৈতিক কর্মের ভালো মন্দকে সাক্ষাৎভাবে উপলব্ধি করতে পারে। কান্টও বলেছেন যে নৈতিকভাবে কর্ম সম্পাদন করা হলো বিবেকের এক নিঃশর্ত অনুজ্ঞা বা আদেশ মাত্র। প্রশ্ন 37। নৈতিক বিচারের কর্তারূপে আদর্শগত আমির কথা কে বলেছেন এবং কেন বলেছেন? নৈতিক বিচারের কর্তারূপে আদর্শগত আমির কথা বলেছেন অধ্যাপক ম্যাকেনজি। এই আদর্শগত আমিকেই তিনি সর্বোচ্চ আমির মর্যাদা দিয়েছেন এবং এরূপ আমিকেই নৈতিকতার আধাররূপে উল্লেখ করেছেন। এরূপ আমি কখনোই নিম্ন স্তরের আমির ন্যায় কামনা বাসনা সম্পৃক্ত নয়। 38। নৈতিক ক্রিয়া কাকে বলে? মানুষের যে সমস্ত ক্রিয়াকে নৈতিকতার মানদণ্ডে বিচার করা যায় সেই সমস্ত ক্রিয়াকেই বলা হয় নৈতিক ক্রিয়া। অর্থাৎ বলা যায় যে ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত এই সমস্ত মানদণ্ডের সাহায্যে যে সমস্ত ক্রিয়াকে বিচার করা হয় সেগুলিই হলো নৈতিক ক্রিয়া। নীতিবিজ্ঞানে নৈতিক ক্রিয়ারূপে ঐচ্ছিক ক্রিয়াগুলিকেই উল্লেখ করা হয়েছে। 39। প্রশ্ন, নৈতিক শব্দটির অর্থ কয়টি ও কী কী? উত্তর, নৈতিক শব্দটির অর্থ হলো দুটি, সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থ। সংকীর্ণ অর্থে নৈতিক বলতে বোঝায় যে সমস্ত ক্রিয়াকে শুধুমাত্র ভালো, ন্যায়, উচিত, যথার্থ প্রভৃতি মানদণ্ডের দ্বারা চিহ্নিত করা যায়। কিন্তু ব্যাপক অর্থনৈতিক শব্দটির অর্থ হলো ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, যথার্থ অযথার্থ সমস্ত কিছুই। নীতিবিজ্ঞানীরা এই ব্যাপক অর্থেই নৈতিক শব্দটি প্রয়োগ করেছেন। 40। অনৈচ্ছিক ক্রিয়া কি? যে সমস্ত ক্রিয়া আমাদের ইচ্ছার দ্বারা পরিচালিত না হয়ে অনিচ্ছাকৃতভাবে সম্পন্ন হয় সেই সমস্ত ক্রিয়াগুলিকেই বলা হয় অনৈচ্ছিক ক্রিয়া।
এই ধরনের ক্রিয়াগুলি সাধারণত বাহ্যিক কোনো চাপের কাছে নতি স্বীকার করে অথবা বিচার বিবেচনা না করেই তাৎক্ষণিকভাবে করা হয়। নীতিবিজ্ঞানীরা উল্লেখ করেছেন যে অনৈচ্ছিক ক্রিয়ার নৈতিক বিচার আদৌ সম্ভব নয়। 41 ঐচ্ছিক ক্রিয়া কাকে বলে? ঐচ্ছিক ক্রিয়া হলো সেই সমস্ত ক্রিয়া যেগুলিকে সামাজিক মানুষ সচেতনভাবে বিচার বিবেচনা করে নিজের ইচ্ছায় সম্পাদনা করে। নীতিবিজ্ঞানে এই ধরনের ঐচ্ছিক ক্রিয়াগুলিরই নৈতিক বিচার করা হয়। এই ধরনের ক্রিয়াগুলিকে তাই ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত প্রভৃতি মানদণ্ডের নিরিখে বিচার করা যায়। এই ধরনের ক্রিয়াগুলির নৈতিক দায় দায়িত্ব ব্যক্তির উপরই বর্তায়। 42 নীতি বহির্ভূত ক্রিয়া কাকে বলে? মানুষের যে সমস্ত ক্রিয়াকে ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত প্রভৃতি মাপকাঠির ভিত্তিতে বিচার করা যায় না, সেগুলিকেই বলা হয় নীতি বহির্ভূত ক্রিয়া। এই ধরনের ক্রিয়াগুলির নৈতিক বিচার তাই আদৌ সম্ভব নয়। এই ধরনের ক্রিয়ার অন্তর্ভুক্ত হল মানুষের স্বভাবজাত ক্রিয়া, ভাবজ ক্রিয়া, প্রতিবর্ত ক্রিয়া, অনুকরণলব্ধ ক্রিয়া, আকস্মিক ক্রিয়া ইত্যাদি। 43 শিশু এবং জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের ক্রিয়াগুলি কি নৈতিক? শিশু এবং জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের ক্রিয়াগুলি কখনোই নৈতিক রূপে বিবেচিত নয়, কারণ এই ধরনের ক্রিয়াগুলির নৈতিক বিচার সম্ভব নয়। অর্থাৎ এদের ক্রিয়াগুলিকে ভালো মন্দ, ন্যায় অন্যায় প্রভৃতি নৈতিক মানদণ্ডের দ্বারা বিচার করা যায় না। 44 অনৈচ্ছিক ও অনৈতিক ক্রিয়া কোনগুলি? মানুষের যে সমস্ত ক্রিয়া নিজের ইচ্ছায় সম্পাদিত নয় এবং যেগুলির নৈতিক বিচার সম্ভব নয়, সেগুলিকেই বলা হয় অনৈচ্ছিক ও অনৈতিক ক্রিয়া। এই ধরনের ক্রিয়াগুলি হল: 1 স্বভাবজাত ক্রিয়া, 2 প্রবৃত্তিগত ক্রিয়া, 3 প্রতিবর্ত ক্রিয়া, 4 ভাবজ ক্রিয়া, 5 অনুকরণলব্ধ ক্রিয়া, 6 উন্মাদ ব্যক্তির ক্রিয়া, 7 আকস্মিক ক্রিয়া এবং 8 শিশু ও জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের ক্রিয়া প্রভৃতি। পৃষ্ঠা 245। প্রশ্ন 45 উন্মাদ ব্যক্তিদের ক্রিয়াকলাপ নৈতিক নয় কেন? উন্মাদ ব্যক্তিদের ক্রিয়াকলাপ নৈতিক রূপে গণ্য নয়, কারণ তাদের ক্রিয়াকলাপ কখনোই সচেতন ও ঐচ্ছিকভাবে সম্পন্ন নয়। সে কারণেই তাদের ক্রিয়াকলাপকে ভালো মন্দ, ন্যায় অন্যায় প্রভৃতি মাপকাঠির নিরিখে বিচার করা যায় না এবং তাই তাদের ক্রিয়াকলাপ নৈতিক রূপে গণ্য হয়। নাম্বার 46 প্রতিবর্ত ক্রিয়া কী? স্বাধীন ও সচেতন ইচ্ছার প্রয়োগ ছাড়াই বাহ্য উদ্দীপকের প্রতি তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া করা হয়, সেগুলিকেই বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে বজ্রপাতে চমকে ওঠা, ভয় পেয়ে লাফিয়ে ওঠা, তীব্র আলোকে চোখ বোঝা প্রভৃতি হল প্রতিবর্ত ক্রিয়া। এই ধরনের ক্রিয়াগুলি ভালো মন্দ, ন্যায় অন্যায় প্রভৃতি রূপে উল্লেখ করা যায় না বলেই এগুলির নৈতিক বিচার সম্ভব নয়। 4 ভাবজ ক্রিয়া কী? যখন কোনো ভাব বা ধারণা মানুষের নিজের অজান্তেই নিজে নিজে ক্রিয়ায় পরিণত হয়, তখন তাকেই বলা হয় ভাবজ ক্রিয়া। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে দুঃখের নাটক দেখে কেঁদে ওঠা, কৌতুককর বিষয় দেখে হেসে ওঠা, প্রেমিক প্রেমিকার প্রেম দেখে পাশের লোকটিকে জড়িয়ে ধরা প্রভৃতি হল সহজ ক্রিয়া। এই ধরনের ক্রিয়াগুলির নৈতিক বিচার সম্ভব নয়, কারণ এই ধরনের ক্রিয়াগুলিকে ভালো মন্দের, ন্যায় অন্যায়ের নিরিখে বিচার করা যায় না। প্রশ্ন 48 আকস্মিক ক্রিয়া কী? হঠাৎ বা আকস্মিকভাবে সম্পন্ন ক্রিয়াগুলিকে বলা হয় আকস্মিক ক্রিয়া। কোনো রকম পূর্ব পরিকল্পনা ও উদ্দেশ্য ছাড়াই এই ধরনের ক্রিয়াগুলি সম্পাদিত হয়। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে পা পিছলে পড়ে গিয়ে কাউকে ধাক্কা মারা,
পথ চলতে চলতে সাপ দেখে লাফিয়ে ওঠা প্রভৃতি হলো আকস্মিক ক্রিয়ার অন্তর্ভুক্ত। এই ধরনের ক্রিয়াগুলি হঠাৎ করেই সম্পন্ন হয় বলে এগুলির কোনো নৈতিক বিচার সম্ভব নয়। নাম্বার 49, স্বভাবজাত ক্রিয়া কাকে বলে? যে সমস্ত ক্রিয়া সম্পাদনের ক্ষমতা বা কৌশল মানুষ তার জন্মগত স্বভাবসূত্রেই পেয়ে থাকে সেগুলিকেই বলা হয় স্বভাবজাত ক্রিয়া। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করার ক্রিয়া, রক্ত সঞ্চালন ক্রিয়া, আনন্দে উল্লসিত হওয়া, দুঃখে বিমর্ষিত হওয়া প্রভৃতি হলো স্বভাবজাত ক্রিয়া। এই ধরনের ক্রিয়াগুলির নৈতিক বিচার সম্ভব নয়, কারণ এই ধরনের ক্রিয়াগুলিকে ন্যায় অন্যায়ের নিরিখে বিচার করা যায় না। 50, ঐচ্ছিক ক্রিয়া স্তরগুলি কী? ঐচ্ছিক ক্রিয়া স্তর হলো 3টি। এই 3টি স্তর হলো যথাক্রমে 1 মানসিক স্তর, 2 দৈহিক স্তর, 3 বাহ্য পরিণাম স্তর। এই সমস্ত স্তরগুলি পৃথক পৃথকভাবে উপস্থাপিত হলেও এগুলি ঐচ্ছিক ক্রিয়ার ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করে। প্রশ্ন 51, ঐচ্ছিক ক্রিয়ার মানসিক স্তর কী? ঐচ্ছিক ক্রিয়া যে স্তরে কর্ম সম্পাদনের জন্য কিছু মানসিক প্রস্তুতির প্রয়োজন হয় সেই স্তরকেই বলা হয় মানসিক স্তর। মানসিক স্তরের মধ্যে যেগুলি অন্তর্ভুক্ত সেগুলি হলো 1 কর্মের উৎসে অভাববোধ, 2 লক্ষ্য বা উদ্দেশ্য, 3 কামনা, 4 কামনার বিরোধিতা, 5 বিবেচনা, 6 নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণ প্রভৃতি। প্রশ্ন 52, ঐচ্ছিক ক্রিয়া দেহজ বা দৈহিক স্তর কী? ঐচ্ছিক ক্রিয়া সম্পন্ন করার জন্য যে স্তরে দেহ সঞ্চালন করতে হয় সেই স্তরকেই বলা হয় দৈহিক স্তর। ঐচ্ছিক ক্রিয়ার মানসিক স্তরের পরেই এই স্তর পরিলক্ষিত হয়। এই স্তরের ঐচ্ছিক ক্রিয়ার মানসিক স্তরে গৃহীত সিদ্ধান্তটি কর্মে পরিণত হয় এবং কামনার বিষয়টিকে লাভ করা হয়। 53, ঐচ্ছিক ক্রিয়ার বাহ্য পরিণাম স্তর কাকে বলে? উত্তর, ঐচ্ছিক ক্রিয়ার ক্ষেত্রে দৈহিক ক্রিয়া সম্পন্ন করার ফলে বাহ্য জগতে কিছু না কিছু পরিবর্তন সাধিত হয়। এই বাহ্যিক পরিবর্তনকেই বলা হয় বাহ্য পরিণাম স্তর। এটাকেই বলা হয় ঐচ্ছিক ক্রিয়ার অন্তিম বা শেষ স্তর। এরূপ স্তরেই ঐচ্ছিক ক্রিয়ার নৈতিক বিচার সম্ভব হয়। 54, কামনার বিরোধিতা কাকে বলে? আমাদের কামনা যখন একটি না হয়ে একাধিক হয় তখন তাদের মধ্যে এক প্রকার সংঘাত বা দ্বন্দ্ব দেখা যায়। কামনার এই দ্বন্দ্ব বা সংঘাতকেই বলা হয় কামনার বিরোধিতা। কামনাগুলি সবগুলি একসঙ্গে পূরিত হয় না বলে একটিকে নির্বাচন করে অপরগুলিকে বর্জন করতে হয়। এরূপ নির্বাচনের ক্ষেত্রেই পরিলক্ষিত হয় কামনার বিরোধিতা। নাম্বার 55, অভাববোধকে কেন ঐচ্ছিক ক্রিয়ার মূল উৎস বলা হয়? অভাববোধকেই ঐচ্ছিক ক্রিয়ার মূল উৎস বলা হয় কারণ যে কোনো বিষয় সম্পর্কে যদি আমাদের কোনো অভাববোধ না থাকে তাহলে আমরা সেই বিষয়টিকে পাওয়ার জন্য কখনোই কোনো কর্মে প্রবৃত্ত হই না। অর্থাৎ প্রত্যেকটি স্বেচ্ছাধীন ক্রিয়ার পেছনেই এক প্রকার অভাববোধ থাকে বলেই একে ঐচ্ছিক ক্রিয়ার মূল উৎস বলা হয়। 56, কামনা কাকে বলে? কোনো বিষয় সম্পর্কে আমাদের মধ্যে যে অভাববোধ জাগরিত হয় সেই অভাববোধের সঙ্গে যখন কাম্য বস্তুটির ধারণা যুক্ত হয় তখন তাকে লাভ করার জন্য এক মানসিক উত্তেজনা বা প্রবণতার সৃষ্টি হয়। একেই বলা হয় আকাঙ্ক্ষা, ডিজায়ার। মানুষের মনে যদি এরূপ কোনো কামনার জাগরণ না হয় তাহলে মানুষ কখনোই ঐচ্ছিকভাবে কাজ করতে পারে না। ঐচ্ছিক ক্রিয়া সম্পাদনের জন্য তাই কামনার উপস্থিতি একান্ত প্রয়োজন। প্রশ্ন 57, কামনার উপাদানগুলি কী? নীতিবিজ্ঞানীরা কামনার মধ্যে 3টি উপাদানের উল্লেখ করেছেন। এই 3টি উপাদান হলো 1 জ্ঞানগত উপাদান,
2 অনুভূতি বা আবেগগত উপাদান এবং 3 কর্ম প্রবণতাগত উপাদান। প্রশ্ন 58, কামনার তীব্রতা কখন বাড়ে? কামনা পরিতৃপ্তির প্রত্যাশা যতই বেড়ে যায় ততই কামনার তীব্রতাটিও বেড়ে যায়। অর্থাৎ বলা যায় যে কামনার পরিতৃপ্তি পূরণের আশার বৃদ্ধির ব্যাপারেই কামনার তীব্রতা বর্ধিত হয়। 59, কামনার উপাদানগুলি কি পারস্পরিকভাবে বিচ্ছিন্ন? কামনার উপাদানগুলি স্বতন্ত্রভাবে উল্লেখ হলেও এগুলি কিন্তু কখনোই পারস্পরিকভাবে বিচ্ছিন্ন নয়, কারণ কামনার ক্ষেত্রে এই 3টি উপাদান সম্মিলিতভাবে কাজ করে এবং আমাদের কামনার বিষয়টিকে জাগরিত করে।